যা বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে বাস করে। কখনো কখনো তারা জানান দেয় যে তাদের অস্তিত্ব আজও বর্তমান, আর তাদেরই অস্তিত্বের ঘটনা নিয়ে হাজির। ছোটবেলা থেকেই আশা করছি তোমরা অনেকেই শুনেছ যে ভূতে ধরে বা কোনো মানুষের উপরে কোনো আত্মার পজিশন আছে। তবে কোনোদিন কি তোমরা শুনেছ একটা মানুষের উপরে একটা নয়, দুটো নয়, গুনে গুনে 5খানা আত্মার পজিশন? মানে জাস্ট ভাবা যায় না যে মানুষটার ওপরে এরকম দিনের পর দিন হয়ে চলেছে তার ঠিক অবস্থাটা আজ কেমন। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আর আজ যে ঘটনাটা আশা করছি সবাই বুঝতেই পারছো, একটি মহিলার ওপরে একটা নয়, দুটো নয়, টোটাল 5খানা আত্মার পজিশন। কিভাবে হলো এটা তারই ঘটনা। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 71 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই ভয়েস অথবা এই এপিসোডে নতুন তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। শুরু করছি আজকের 71 নম্বর এপিসোড। হে রাজ, আমি অভিরাজ সমাদ্দার। ঘটনাটা কোথা থেকে লিখছি বা যার নামে লিখছি কোনোটাই আমি শ্রোতা বন্ধুদের বলতে পারবো না কিছুটা ব্যক্তিগত কারণে। আর যে ঘটনাটা পাঠাচ্ছি সেটা আমার স্ত্রীর সঙ্গে ঘটা একটি সত্য ভৌতিক ঘটনা। আশা করছি শ্রোতা বন্ধুদের ঘটনাটি ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের মতন করে গল্প রূপে শুনিও। এবার ঘটনায় আসছি। আমার স্ত্রীর সঙ্গে আমার দেখা আজ থেকে প্রায় 14 বছর আগে। আমি তখন ক্লাস 12-এ পড়তাম। প্রথমে ওর সঙ্গে ভালো বন্ধুত্ব হওয়ার পর ধীরে ধীরে আমাদের প্রেম শুরু হয়। প্রেম শুরু হবার প্রায় 6 থেকে 7 মাস পর আমি জানতে পারি যে ওর ছোট্ট একটা প্রবলেম রয়েছে, যে ও কোনো জায়গায় গেলে বা কোনো খারাপ কিছু সেই জায়গায় থাকলে ওটা ও অনুভবও করতে পারে এবং দেখতেও পায়। তবে প্রথমে আমি এইগুলো কিছুই বিশ্বাস করিনি। তবে একদিন নিজের চোখেই এটা দেখেছিলাম। আমাদের এলাকায় একটি বড় ঝিল আছে। ওই ঝিলেরই আশেপাশে অনেক পার্ক আছে। তবে সব পার্কের মধ্যে একটি পার্ক সব সময় বন্ধ থাকে। এর কারণ আমি অন্তত জানতাম না। সেই দিন ওই ঝিলেরই আশেপাশে রাস্তাগুলোতে দুজন মিলে ঘুরছিলাম। হঠাৎ আমার স্ত্রী ওই বন্ধ থাকা পার্কের দোলনার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই দিকে তাকাও একটু, কি দেখতে পাচ্ছ? আমি আনমনে ওর দেখানোর দিকে তাকালাম। তাকিয়ে দেখি একটি দোলনা প্রচন্ড জোরে জোরে দুলছে। তার প্রথমে আমি এটাকে খুবই সাধারণ নিয়েছিলাম। এ তো হতেই পারে, হয়তো হাওয়া দিচ্ছে তাই ওরকম দুলছে। তবে অদ্ভুত ব্যাপারটা লাগলো, ওই দোলনার পাশেও একটি দোলনা আছে। তবে ওই দোলনাটা দুলছে না কেন? একদম স্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। তবে ওই দোলনাটার পাশের দোলনাটা রীতিমতো এমন ভাবে দুলছে যেন মনে হচ্ছে কেউ বসে আছে, এবং ওই দোলনাটা অত জোরে জোরে দোলাচ্ছে। আমি একটু ভয় পেয়ে আমার স্ত্রীকে বলি, এই এই ব্যাপারটা কি? দোলনাটা ওরকম দুলছে কেন? আমার স্ত্রী তখন একটু গম্ভীরভাবে বলে যে ওই দোলনায় নাকি একটি বাচ্চা মেয়ে দুলছে। তবে সেই বাচ্চা মেয়েটা মানুষ নয়। এই শুনে আমি একটু আঁতকে উঠি। এই ছোট্ট একটা প্রমাণ দেওয়ার পর থেকেই আমি সত্যি মানতে শুরু করি যে আমার স্ত্রী যেটা বলেছিল তা সত্যি।
এরপর আরো ঘটনা ঘটে, তবে সেই বিশ্লেষণে আমি যাচ্ছি না। এরপর প্রায় 3 বছর পর আমরা বিয়ে করি। বিয়ের ঠিক 2 মাস পর থেকেই আমাদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে এখানে বলে রাখি, কাজের সূত্রে আমি ও আমার স্ত্রী কলকাতায় থাকি, আর আমার বাকি পরিবার থাকে বারুইপুরে। ফ্ল্যাটে শুধুমাত্র আমি ও আমার স্ত্রী থাকি। আমি সকাল সকাল অফিসে বেরিয়ে যেতাম, আর সারাদিন ওকে একাই থাকতে হতো। তা এমনই একদিন, তখন বিকাল 8টা বাজে, আমরা অফিস থেকে ছুটি হতে আমি বাড়ি ফিরছি। হঠাৎ ও দেখি সম্পূর্ণ ঘর অন্ধকার করে শুয়ে কেমন যেন কাঁপছে। আমি ঘরে ঢুকে ওকে বারংবার ডাকতে থাকি। অনেকবার ডাকার পরও ও কিছু বলে না। আমি ভাবি যে হয়তো জ্বর হয়েছে। গায়ে হাত দিয়েও দেখি, না, গা সম্পূর্ণ ঠান্ডা। কিচ্ছু বুঝতে পারলাম না। এরপর যখন ওকে আমার দিকে টেনে একবার বসানোর চেষ্টা করি, ওই দিনের কথা হয়তো আমার আজীবন মনে থাকবে। ওর চোখের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠি। চোখের মণিটা ঠিকই আছে, তবে তা দেখে আমার মোটেই সাধারণ মনে হচ্ছিল না। কারণ সাধারণ মানুষের চোখের মণি ঠিক যতটা বড় হওয়া কথা, মণিটা তার থেকে তুলনামূলক 3 গুণ ছোট। আর চোখ প্রায় রক্তবর্ণ। আমি ভয় পেয়ে পেছনে সরে আসি। এর সঙ্গেই ও কেমন যেন কি সব বিড়বিড় করে বলতে শুরু করে। 2-1 বার তো আমার দিকে তেড়েও আসে। ভয়ে আমি ফ্ল্যাট থেকে নেমে নিচে চলে আসি। কি করব বুঝতে পারছিলাম না। এরপর আমি আমার এক বন্ধুকে ফোন করতে সে কোনো এক মন্দির থেকে একজন ওঝাকে নিয়ে আসে। ওঝা এসে সব কিছু সামাল দেয় এবং তারপর কিছু অদ্ভুত কথা বলেন আমাকে। যেমন ওঝা আমাকে জিজ্ঞাসা করেন, কবে থেকে ঘটছে এইসব? এই তো বাবা, সবে আজ থেকেই। আমি অফিস থেকে ফিরেই দেখি এই অবস্থা। বুঝতে পারছিলাম না। তারপর তো আপনি এসে সব সামাল দিলেন। কি হয়েছিল বাবা ওর? ওর শরীর থেকে কিছু বিশেষ রকমের গন্ধ নির্গত হয়। এ গন্ধ সাধারণত মানুষ পায় না। এর দ্বারা নানান রকম প্রেতাত্মা, অশরীরী জিন্নাত আকর্ষিত হয়। এরকম ক্ষমতা যথারীতি সব মানুষের থাকে না। কিছু কিছু মানুষের থাকে যারা কিছু উল্লেখযোগ্য নক্ষত্রে জন্মগ্রহণ করে, তাদেরই এই ক্ষমতা থাকে। এরা এমন অনেক কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ দেখতে পায় না। এরা এমন অনেক কিছু অনুভবও করতে পারে যা সাধারণ মানুষ অনুভব করতে পারে না। অতএব এই কারণেই এই মানুষদের বিপদ অনেক বেশি থাকে। আমি ছোট করে প্রতিকার করে দিয়ে যাচ্ছি, তবে পরবর্তীকালে হয়তো আরো বিপদ আসতে পারে। সাবধানে থেকো। এই ঘটনা কিছুদিন যাওয়ার পর আমার স্ত্রী কিছুটা সুস্থ হয়, তবে পরবর্তীকালে যে আমাদের এমন কিছু বিপদের সম্মুখীন হতে হবে তা সত্যিই আমরা কল্পনা করতে পারিনি। সেই দিন রোববার ছিল, আমার অফিস ছুটি ছিল। তাই খাওয়া দাওয়ার পর আমি একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম, আর আমার স্ত্রী হয়তো কোনো কাজের ক্ষেত্রে ছাদে গিয়েছিল। তবে আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম তা ঠিক বলতে পারবো না। তবে ঘুম থেকে যখন উঠি তখন দেখি আমার স্ত্রী ঘরে নেই। বুঝলাম হয়তো ছাদেই ঘোরাফেরা করছে। ছাদে তাকিয়ে 2-1 বার হাঁকও দিই, তবে না, ওই দিক দিয়ে কোনো উত্তর আসে না। আমি আমার ঘরের দরজা বন্ধ করে ছাদের দিকে উঠতে থাকি। বোধহয় তখন বিকেল 5টা। খানিক আধো আধো অন্ধকার চারিদিকে নেমে এসেছিল। ছাদে উঠে এদিক ওদিক দেখলাম, না, নেই তো এখানে। চিলেকোঠার ঘরটা খুলতেই আমার বুকটা কেমন যেন কেঁপে ওঠে। দেখলাম চিলেকোঠার অন্ধকার ঘরের মধ্যে আমার স্ত্রী প্রায় জবুথবু হয়ে বসে আছে, আর নিজের নখ দিয়ে মেঝেতে আঁচড় কাটছে।
দেখে কেমন যেন শরীরটা ভারী হয়ে গেল। ভয়ে ভয়ে দু একবার গায়ে হাতও দিলাম, তবে গায়ে হাত দেওয়া মাত্রই রাগে গর্জন করতে শুরু করলো। এরপর আর সময় নষ্ট নয়, সোজা ছুট মারি সেই ওঝার বাড়িতে গিয়ে সমস্তটা বলতে তিনি আর দেরি করলেন না। আমার সঙ্গে যথাসম্ভব তাড়াহুড়ো করেই বাড়িতে এসে দেখেন ছিলেকোঠার ঘরে আমার স্ত্রী আর নেই। অনেক খোঁজাখুঁজি করার পর যখন পাশের ফ্ল্যাটের ছাদের দিকে চোখ যায়, তখন দেখি পাশের ফ্ল্যাটের উত্তর দিকের ছাদের হাফ পাঁচিলে উঠে দাঁড়িয়ে আমার স্ত্রী। দুজনে কেউই বুঝলাম না। মেন দরজায় তালা মারা ছিল, নিচে দারোয়ানকে সেটা আমি বলেও গিয়েছিলাম। তবে যদি মেন দরজাতে তালাই দেওয়া থাকে, তবে পাশের ফ্ল্যাটে সে গেল কিভাবে? আর এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটের দূরত্ব প্রায় 16 থেকে 17 ফুটের কাছাকাছি। কিভাবে সম্ভব? অনেক কষ্টে আবার নিচে নেমে ওই ফ্ল্যাটের লোকের সঙ্গে কথা বলে যখন আমরা ছাদে উঠি, তখন আমার স্ত্রী ছাদের পাঁচিলে ওই একইভাবে দাঁড়িয়েছিল। বোধহয় আর একটু দেরি হলেই সেইখান থেকে ঝাঁপ দিত। এরপর তাকে ধরে অতি কষ্টে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসা হলো। আমার মনে আছে, ওকে নিয়ে আসার জন্য প্রায় 6 জনের প্রয়োজন হয়েছিল। যে কজন ওকে ধরে আনছিল তাদের মধ্যে কেউই বুঝতে পারছিল না যে অতটুকু শরীরের মধ্যে প্রায় 2 থেকে 3 জনের শক্তি এলো কিভাবে। 6 থেকে 7 জন ওকে ধরে রাখতে পারছিল না। এরপর ওই ওঝা আমাদের ঘরে ওকে নিয়ে আসেন এবং হাত পা বেঁধে শান্ত করে ওনার মন্ত্রাচ্চারণ শুরু করেন। প্রায় 20 মিনিট মন্ত্রাচ্চারণ ও অনেক কার্যাবলী সম্পন্ন করে আমাকে যা উনি বলেন তা শুনে হয়তো আমি কেন, কোনো সাধারণ মানুষও বিশ্বাস করতো না। উনি বলেন, তোমার স্ত্রীর শরীরে একজন নয়, 3-3টে অশরীরী বাসা বেঁধেছে। আর আমরা যদি এর থেকে আর বেশি দেরি করি, হয়তো তোমার স্ত্রীকে আর বাঁচানো যাবে না। ওকে নিয়ে আমার সাথে আমার গুরুদেবের কাছে চলো, একমাত্র গুরুদেবী এর প্রতিকার করতে পারে। এই বলার পর আমার স্ত্রীকে হয়তো কোনো মন্ত্রশক্তির দ্বারা ঘুম পাড়িয়ে নিয়ে যাওয়া হয় ওই ওঝার গুরুদেবের কাছে। গুরুদেবকে গিয়ে সব কথা খুলে বলতে উনি আর সময় নষ্ট না করে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন। ওনার সঙ্গে ছিলেন আরো 6 জন তান্ত্রিক। সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করে প্রায় 2 ঘন্টার পর আমাকে বলেন, যে 3টে অশরীরী ওকে ধরে রেখেছিল তাদের তাড়াতে সক্ষম হয়েছি, তবে ওরা আবার আসতে পারে। আগামী 1 মাসের জন্য আমি তোমাদের ঘর বন্ধন করে দিয়ে আসব, ও যেন ওই ঘর থেকে বের না হয়। আর যে তাবিজ ওকে দিচ্ছি, এই তাবিজ প্রায় 1 বছর ওকে ধারণ করতে হবে, নয়তো ঘোর বিপদ। এই ঘটনার পর আজ প্রায় 6 বছর কেটে গেছে। আমার স্ত্রী এখন ভালোই আছে। তবু একটা কথা এখানে বলতেই হবে, সবকিছু করার পর ওই ওঝা এবং গুরুদেব একটা পয়সা নেননি। উল্টে তিনি এখনো প্রত্যেক 2 মাস অন্তর অন্তর আমাদের বাড়ি থেকে ঘুরে যান এবং আমাদের খবর নিয়ে যান। তান্ত্রিক, সাধু, সন্ন্যাসী এনাদের নিয়ে সাধারণ মানুষের মাথায় যে ভণ্ডামি ঘুরে বেড়ায়, যে ছোট চিন্তাধারা ঘুরে বেড়ায়, হয়তো তা সবার জন্য প্রযোজ্য নয়। এখনো এ সমাজে এমন অনেক সাধক আছেন যারা নিঃস্বার্থভাবে সারা জীবন মানুষের সাহায্য করে যান। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা কেমন লাগলো।
থ্যাংক ইউ সো মাচ অভিরাজ, এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। মানে একটা মানুষকে একটা নয় দুটো নয়, প্রায় 5টার কাছাকাছি অশরীরী তাকে পজেস্ট করে রেখেছিল। এর থেকে ভয়ঙ্কর জিনিস আর কি হয় আমার জানা নেই। তোমার স্ত্রী এখন সুস্থ আছে, ভালো আছে, হয়তো এটাই আমাদের কাছে অনেক। আমরা চাই যেন তোমার স্ত্রী সারা জীবন ভালো থাকুক। আরও যদি তোমাদের ঘটনা থাকে তবে কিন্তু অবশ্যই পাঠিও, এবং কমেন্ট করতে ভুলো না তোমার ঘটনাটা কেমন লাগলো। তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমরা ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।